নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। জননী সুরক্ষা কথা এই শীর্ষক অনুষ্ঠানে প্রথম পর্বে আমরা কিন্তু জেনে নিয়েছি অনেক কিছু। জননীর শরীরের পরিবর্তন বা জননীর কীভাবে যত্ন নেওয়া উচিত, কোন সময় ডাক্তারের কাছে যাওয়া উচিত, কী পরীক্ষা করা উচিত। তো আজ আমরা চলে এসেছি সেই ডাক্তারবাবুর কাছে, জেনে নেব দ্বিতীয় পর্বে জননীর সুরক্ষা কিভাবে করব, সেই জননী সুরক্ষা কথা শীর্ষক অনুষ্ঠানে। আমরা আবারও চলে এসেছি স্পন্দন নার্সিং হোমে সেই গাইনোলজিস্ট ডক্টর দীপেন্দু রায়ের কাছে। তো ডাক্তারবাবু, আবারও আপনাকে 91.2 FM এর পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের এই জননী সুরক্ষা কথা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এবার আমরা একেবারে সরাসরি কি মূল প্রশ্নে চলে যাই। এই যে দ্বিতীয় পর্ব বা সেকেন্ড ট্রাইমেস্টার যেটাকে বলে, এটা ঠিক সময়টা কতক্ষণের? 12 সপ্তাহে প্রথম ট্রাইমেস্টার শেষ হচ্ছে, 12 সপ্তাহের পর থেকে সেকেন্ড ট্রাইমেস্টার শুরু, আপ টু 28 উইকস, 28 সপ্তাহ পর্যন্ত। আচ্ছা, এই সপ্তাহে, মানে সপ্তাহ বলবো না, এই পর্বে বা এই ট্রাইমেস্টারে মায়ের শরীরের কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে? এই সময়টায় ফার্স্ট ট্রাইমেস্টারে যেগুলো বলেছিলাম, যে খিদে কমে যাওয়া, বমি ভাব, শরীরে একটা অস্বস্তি সবসময়, সেইগুলো কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে এসে মায়ের কিন্তু শারীরিক এই অবস্থাগুলো থেকে উন্নতি হয়। বমি ভাব কমে যায়, খিদে বাড়ে, তো মা কিন্তু একটা স্বস্তির ভাব এই সময় ফিল করে। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস সেকেন্ড ট্রাইমেস্টারে শুরু হয়। তার সাথে সাথে এই সময় যেহেতু বাচ্চার বৃদ্ধিটা আস্তে আস্তে হতে থাকে, তো বাচ্চার বৃদ্ধির সাথে সাথে মায়ের তাহলে যে জরায়ুর যে বৃদ্ধি, সেটা কিন্তু অ্যাবডোমিনালি আমরা বুঝতে পারি এই সময়, এটা হয়। তার সাথে সাথে মায়ের ওজন বাড়ে, তো এই জিনিসগুলোই আর কি। এবং সেকেন্ড ট্রাইমেস্টার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে মা প্রথমবার বাচ্চার নড়াচড়া বুঝতে পারে। আর এই দ্বিতীয় ট্রাইমেস্টারে মায়ের স্বস্তি ব্যাপারটা, মানে শরীরের যে স্বস্তি ব্যাপারটা, সেটা কি আগের ট্রাইমেস্টার থেকে অনেক বেশি হয় আপনার কথা অনুযায়ী। তো এই সময় কি ধরনের খাদ্য মার শরীরের জন্য প্রয়োজনীয়, কিরকম খাদ্য খাওয়া উচিত আর কি এই সময়? মা যেটা খেতে ভালোবাসে, যেটা খেয়ে তার কোনো রকম প্রবলেম হচ্ছে না, সেরকম সব ধরনের খাবার খেতে পারে। কিন্তু আমরা সবসময় এই কথাটা বলি যে খাবার যেন সহজ পাচ্য হয়, তেল মশলা ভাজা ভুজি এই খাবারটা সবসময় আমরা বলি অ্যাভয়েড করতে। বাকি সমস্ত কিছু খাবার কিন্তু খেতে পারে। এরকম কেউ যদি অন্যরকম কিছু খাবার দাবার, যেমন নেশা বা এই ধরনের জিনিসপত্র ছাড়া বাকি যে সমস্ত খাবার দাবার আমরা স্বাভাবিকভাবে খাই, সমস্ত খাবার, কোনো কিছু খাবারে বারণ নেই। আচ্ছা, এই সময় ওজনটা ঠিক কতটা বাড়ে? কতটা ওজন হলে আমরা বুঝবো মানে সঠিক বৃদ্ধি হচ্ছে? একটা প্রেগন্যান্সিতে আমরা টোটাল মোটামুটি যাদের স্বাভাবিক বিএমআই যাকে বলে, বডি মাস ইন্ডেক্স, যে সমস্ত মহিলাদের নর্মাল হয়, একটা নর্মাল প্রেগন্যান্সিতে টোটাল ওয়েট গেইন মোটামুটি 11 থেকে 12 কেজি হয়। তার মধ্যে ধরুন সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার, এই দুটো সময়তেই ওয়েট গেইনটা সবচেয়ে বেশি হয়। তো মোটামুটিভাবে 4 থেকে 6 কেজি সেকেন্ড ট্রাইমেস্টারে এরকম ওজন কিন্তু বাড়ে মায়ের, মানে এক্সট্রা বাড়ে। হ্যাঁ, 4 থেকে 6 কেজি। যা নর্মাল আমরা যে প্রথম চেকআপে এসেছিল তখন বলেছিলাম না যে আমরা প্রেশার দেখি, ওজন দেখি, তো এইগুলোর থেকে আমরা বুঝতে পারি যে কতটা ওজন বাড়ছে। থ্রু আউট প্রেগন্যান্সিতে আমরা দেখে নিই যে এই শুরুতে একদম এই প্রেগন্যান্সিতে এই ওয়েট ছিল, আর শেষে এসে যখন ডেলিভারির কাছাকাছি চলে এলো তখন কতটা ওজন বেড়েছে। সেটা আমরা বুঝতেও সাহায্য করে যে এই যে বাচ্চাটা হতে চলেছে সেই বাচ্চাটা হেলদি হচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস, যমজ বাচ্চা আর সিঙ্গল বাচ্চা, এর মধ্যে কি কোনো তফাৎ থাকে? মানে এতে কি ওজনের কোনো হেরফের কিছু হয়? নিশ্চয়ই হবে। একটা বাচ্চা আর দুটো বাচ্চা, তো একটা পেটে কারো যদি একজনের, একটা মায়ের যদি গর্ভে একজনের বাচ্চা, একটা বাচ্চা থাকছে, আর একটা ক্ষেত্রে দুটো বাচ্চা থাকছে,
তো একটা বাচ্চার ধরুন আমরা ভারতীয় যারা, তাদের একটা গড় যে স্বাভাবিক ওজন একটা বাচ্চার সেটা প্রায় 2.5 কেজি হয়, 2.5 কেজি থেকে 3.5 কেজি। 2.5 কেজি কম হওয়াটাকে আমরা ঠিক বলি না, 3.5 কেজি বেশি হওয়াটাকেও ঠিক বলি না। তো যদি একটা বাচ্চা 2.5 কেজি ওজন হচ্ছে আর দুটো বাচ্চা থাকলে তার ডবল হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যে ক্ষেত্রে যমজ বাচ্চা থাকছে ওজনটা তো ওজন বেশি হবে মায়ের, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি যেটা আপনারা বললে প্রথম পর্বেও আল্ট্রাসোনোগ্রাফি করানো, তো এই পর্বে কি আল্ট্রাসোনোগ্রাফি করানোর কথা আপনারা বলেন বা একদম। কখন বলেন? একদম, এই পর্বে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই করতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেখেছি ফলিক অ্যাসিড দিয়েছিলাম, কিসের জন্য বলেছিলাম, যে ব্রেন তৈরি হচ্ছে কিনা। তো ফার্স্ট ট্রাইমেস্টারটা খুব ইম্পর্টেন্ট। ওই সময়টাই কিন্তু আমাদের বডির ভিতরে যে সমস্ত অর্গ্যানগুলো, এই অর্গ্যানগুলো তৈরি হয়, বেশিরভাগ সমস্ত অর্গান কিন্তু তৈরি হয়ে যায়। এর পরের যে ট্রাইমেস্টারগুলো আসে, এই ট্রাইমেস্টারগুলোতে কি হয় না, বাচ্চা খালি আকারে বাড়তে থাকে, আমাদের অর্গান কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা। তো এই অর্গান তৈরি হতে গিয়ে কোনো ডিফেক্ট হয়েছে কিনা, সেই ডিফেক্ট জানার জন্য কিন্তু আমরা এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করি, তাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। আচ্ছা, এটা কি একেবারে এই ট্রাইমেস্টারের প্রথমেই করতে দেয়? তো একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের মানে যেটা একদম 11 to 13 উইকস, এই যে সময়টা, মানে 11 উইকস মানে তখন সেকেন্ড ট্রাইমেস্টার কিন্তু আসেনি, আবার 13 মানে 11 এর পেরিয়ে গিয়ে 12 to 13 এই সময়ে একটা অ্যানোমালি স্ক্যান হয়, সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানোমালি স্ক্যান তাকে আমরা বলি, কিন্তু এতে সমস্ত ডিফেক্ট ধরতে পারা যায় না। তারপরে আমরা 20 উইকসে গিয়ে 18 to 22 উইকস, অ্যাভারেজ 20 উইকসে, এই সময়টাতে গিয়ে যে অ্যানোমালি স্ক্যানটা করা হয় সেটাতে বাচ্চার পুরো ডিটেলসটা কিন্তু আমরা বুঝতে পারি। তো একটা অ্যানোমালি স্ক্যান আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার 12 to 13 উইকস এরকম সময় একটা করা হয়, আর আরেকটা অ্যানোমালি স্ক্যান 20 উইকসে হয়, সেটাতে আমরা মোটামুটিভাবে বাচ্চার গঠনগত কোনো ত্রুটি হয়েছে কিনা তৈরি হতে গিয়ে সেটা বুঝতে পারি। আচ্ছা, এই সময় মুখে আর পেটে কালচে দাগ দেখা যায়, তো সেটা কেন বা সেটা কিভাবে কি নিরাময় হতে পারে? গর্ভাবস্থায় আমাদের মহিলাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হয়, তো এই যে দাগগুলো সেই হরমোনেরই প্রভাব। তো এর মধ্যে কিন্তু খুব বেশি কিছু খারাপ জিনিস নেই, তার জন্য যদি কেউ এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন করে আমাদের কাছে যে দেখুন এইটা প্রবলেম হচ্ছে, তো আমরা বলি দেখুন এটা প্রেগনেন্সি হয়ে গেলে, প্রেগনেন্সি যখন টার্মিনেট হয়ে যাবে, বাচ্চা যখন হয়ে যাবে, তখন কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে, কারণ সেই হরমোনের প্রভাবটা চলে যায়। তো এগুলো একদমই প্রেগনেন্সি রিলেটেড ইভেন্টস, এগুলো নিয়ে কিন্তু চিন্তা করার কিছু থাকে না, যে কিছু পেটে দাগ এলো বা মুখে দাগ হলো, এগুলো নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, আর একটা যে এই সময় ক্যালসিয়াম আর আয়রন, এই দুটো জিনিসের প্রয়োজনীয়তা কতটা? আয়রন আর ক্যালসিয়াম একদম, আমরা যখনই গর্ভাবস্থা আসবে কিন্তু এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। এক, আমাদের ভারতীয় নারীদের সবাইয়ের বেশিরভাগই মহিলাদের, বিশেষ করে যারা আমরা এই সুন্দরবন এলাকা নিয়ে যখন কথা বলছি, বেশিরভাগ মহিলারাই কিন্তু রক্তাল্পতায় ভোগে। তো মায়ের শরীরে রক্ত মানে বাচ্চার শরীরেও কিন্তু অপুষ্টিজনিত যত রকম সমস্যা সেগুলো কিন্তু হবে। তো সেই কারণে আয়রন ভীষণভাবে দরকার, শুধু বাচ্চার অপুষ্টির জন্য নয়, আয়রনের কমের জন্য মায়ের শরীরে অনেক রকম কিছু সমস্যা হতে পারে, যেমন তার সাথে সাথে থাকে প্রেশার বাড়া, এটার সাথে কিন্তু এই রক্ত কম এর কিন্তু ভীষণ রকম সম্পর্ক রয়েছে। বাচ্চা বৃদ্ধি না পাওয়া, প্রিটার্ম লেবার বা সময়ের আগে কারো কারো প্রসব বেদনা শুরু হয়, এগুলো, তো এইগুলোর সাথে কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি মানে রক্তাল্পতার সম্বন্ধ রয়েছে। তো সেই কারণে আমরা সমস্ত মহিলাকে প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টার চলে যাওয়ার পরে আয়রন ট্যাবলেট কিন্তু শুরু করে দিই। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম আমাদের মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাবে কিন্তু ক্যালসিয়াম, তো এই ক্যালসিয়াম কি করে,
ক্যালসিয়াম আমরা জানি যে আমাদের হাড়কে মজবুত করে। তো মায়ের যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তো বাচ্চার মজবুত হবে না হাড়। তো ক্যালসিয়াম মায়ের থেকে বাচ্চার কাছে যায়, সেই জন্য এক্সট্রা ক্যালসিয়াম বাইরে থেকে আমাদের সাপ্লিমেন্ট করতে হয়, যাতে মায়ের ডিমান্ডও ক্যালসিয়ামের জন্য মেটে আর এক্সট্রা ক্যালসিয়াম বাচ্চার কাছে যেতে পারে। এই জন্য ক্যালসিয়ামকে বাইরে থেকে আমরা সাপ্লিমেন্ট করি। আচ্ছা, এই সময় মানে দ্বিতীয় ট্রাইমেস্টারে যদি পুষ্টিগত কোনো সমস্যা হয়, ধরুন মা অপুষ্টিতে ভুগছে, তাহলে কি ধরনের প্রবলেম দেখা দিতে পারে? মায়ের পুষ্টি মানে মায়ের অপুষ্টি মানেই হচ্ছে বাচ্চার দিক থেকে কিন্তু প্রবলেম, ঠিক আছে? যখন মা অপুষ্টিতে ভুগবে, তার খাবার দাবার অপর্যাপ্ত, ধরুন সেই কারণে অপুষ্টিতে ভুগছে, তো বাচ্চার যে শারীরিক বৃদ্ধি, তার জন্য যে পুষ্টির প্রয়োজন সেটাও অপর্যাপ্ত যাচ্ছে বাচ্চার কাছে। তো বাচ্চার কাছে যদি নিউট্রিয়েন্ট ঠিকঠাক করে না যায় মায়ের কাছ থেকে, তো তাহলে কি হবে, বাচ্চার গ্রোথটা কিন্তু কম হতে যাবে। তো বাচ্চার আমরা যেরকম বললাম যে ভারতীয়দের স্বাভাবিক একটা বাচ্চার গড় ওজন হয় 2.5 কেজি, 2.5 কেজি থেকে 3.5 কেজি। তো তার থেকে কম যখন বাচ্চার ওজন হচ্ছে, তো সেই সমস্ত বাচ্চারা কিন্তু অপুষ্টিতে ভুগেই তারা জন্মাচ্ছে। তো তার একটা লং টার্ম মানে ভবিষ্যতে বাচ্চা হলো, সেই বাচ্চা অপুষ্টিতে প্রথম থেকেই অপুষ্টিতে আছে, এবং তার কিন্তু ভবিষ্যৎ যখন সে বাচ্চা বড় হবে তারও কিন্তু কিছু কনসিকুয়েন্স থাকে। ডাক্তারবাবু, এই সময় কতদিন অন্তর অন্তর ডাক্তার দেখানো উচিত? সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা পেশেন্টদের সাধারণভাবে প্রতি মাসে একবার করে, মানে প্রতি 4 সপ্তাহ পর পর একবার করে চেকআপে আসতে বলি। আচ্ছা আচ্ছা। আর এই সময় কি কি পরীক্ষা করতে হয় এই সময়? এই সময় যেটা প্রথমেই বললাম যে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি, যেটা ওই 20 সপ্তাহ নাগাদ হয়, তো এটা করি। আর তার সাথে সাথে তারা যদি কেউ ধরুন আমাদের কাছে অনেক সময় তো আসে এরকম যে ফার্স্ট ট্রাইমেস্টারে আসেনি আমাদের কাছে, লেট করেই এসছে, তো তার যদি দেখি যে আমরা যে ব্লাড টেস্টগুলোর কথা আগে আমরা বলেছি যে ফার্স্ট ট্রাইমেস্টারে যে ব্লাড টেস্টগুলো রুটিন আমরা সমস্ত প্রেগনেন্সিতে করাই, তো সেই ব্লাড টেস্টগুলো কোনো মায়ের নেই, তো তাকে আমরা সেগুলো করিয়ে নিই। আর যদি দেখা যায় যে সমস্ত মায়ের সমস্ত টেস্ট করা আছে, তাহলে আমরা 28 সপ্তাহ মানে একদম সেকেন্ড ট্রাইমেস্টারে এন্ডে গিয়ে তখন একবার পেশেন্টের হিমোগ্লোবিনটা আমরা রিপিট করে নিই। যে এই যে বললাম যে এই সময়টায় এই হিমোগ্লোবিন না কম থাকলে তখন তার কি কি খারাপ এফেক্ট হতে পারে। তো এরপর ধরুন 28 উইক্সের পরে এবারে থার্ড ট্রাইমেস্টার পড়ছে, আরও ডেলিভারির কাছাকাছি যাচ্ছি, সেই সময় মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন থাকাটা ভীষণ দরকারি। তো সেই কারণে 28 উইক্সের সময় আমরা একটি হিমোগ্লোবিন চেক করে নিই যে তার অপটিমাইজ আছে কিনা, রক্তটা শরীরে পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। আচ্ছা, আপনি একটু আগেই বলেছেন অ্যানোমালি স্ক্যানের কথা, তো এই ব্যাপারটা ঠিক কি একটু যদি বুঝিয়ে বলেন। অ্যানোমালি মানে হচ্ছে কোনো রকম গঠনগত ত্রুটি আছে কিনা, বাচ্চা তৈরি হচ্ছে, আমি বললাম ফার্স্ট ট্রাইমেস্টার সময় হচ্ছে আমাদের ভিতরে যে সমস্ত অর্গানগুলো আছে সেই অর্গানগুলো তৈরি হয়, তো এই তৈরি হতে গিয়ে কোনো ডিফেক্ট হচ্ছে কিনা, তো সেটা যদি ডিফেক্ট কিছু, এটা কি আল্ট্রাসোনোগ্রাফিতে একদম পুরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখা হয় যে বাচ্চার সব ডিফেক্ট আছে কিনা, শারীরিক কোনো ত্রুটি আছে কিনা, যেটা একটা নর্মাল বাচ্চার থাকা উচিত নয়, সেরকম কোনো রকম যদি ডিফেক্ট পাই তো আমরা সেরকমভাবে ব্যবস্থা নিই। আচ্ছা, আর এই সময় মা কি হাঁটা চলা বা ভ্রমণ এই ব্যাপারটা করতে পারে? ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন আমরা বলেছি গর্ভপাতের ঝুঁকি একটা থাকে, সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু সেই ঝুঁকিটা অনেকটা যেহেতু কমে যায়, তো এই সময় ভ্রমণ করা, কেউ যদি মানে বাড়িতে কেউ একটু এক্সারসাইজ করে, কেউ তো একদম নিরাপদ, কিন্তু এক্সারসাইজ করা নিরাপদ, সাধারণ কাজকর্ম করা সেগুলো সমস্ত কিছু, কেউ যদি ওয়ার্কিং আছে কোনো মহিলা, ধরুন কেউ স্কুলে যাচ্ছে, কেউ টিচার আছে, কেউ পড়ায়, তো সে সব কিছু কিন্তু এগুলো করতে পারে এই সেকেন্ড ট্রাইমেস্টার, যেহেতু এই গর্ভপাতের সম্ভাবনাটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে অনেকটা কমে যায়। কেউ যদি কোথাও বেড়াতে যেতে চায়, বেড়াতে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এই ট্রাইমেস্টারে যে পেশেন্টরা আসেন বা যে মায়েরা আসেন, তারা কি কি ধরনের অস্বস্তি ফিল করেন সেটা আপনাদের কাছে বলেন এসে। এই সময়
সেকেন্ড ট্রাইমেস্টারে যে সমস্যাগুলো সাধারণভাবে আমাদের মায়েরা কমপ্লেন করে, যেমন ধরুন যে একটু বেশিক্ষণ চলাফেরা করলে একটু শ্বাসকষ্ট হওয়া, সেটা সাধারণভাবে বাচ্চাটা যে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, এটা আমাদের ফুসফুসের উপরে একটা চাপ পড়ে, তো সেই কারণে একটা শ্বাসকষ্ট একটা হয়। তার সাথে সাথে প্রেগনেন্সির একটা নিয়ম আছে যে যত এই জরায়ুটা বাড়বে উপরের দিকে, আমাদের স্টমাক আছে এখানে, তো স্টমাকটার উপরে চাপ পড়ে, সেই কারণে অ্যাসিডিটি এই সম্ভাবনাটা অনেক বাড়ে। অনেকে বলে যে আমার গলা বুক জ্বালা করছে, এই জিনিসগুলো। তার সাথে সাথে একটু ক্লান্ত হয়ে যাওয়া, ঘাম বেশি হওয়া, আবার কারোর খিদে বারবার পায়, খুব বেশি খিদে পায়, সেই জিনিসগুলো হয়। এই জিনিসগুলোর সাথে সাথে কারণ ঘন ঘন প্রস্রাব লাগতে পারে। বাচ্চা বড় হচ্ছে, এই জরায়ু আমাদের যে মূত্রথলি আছে, সেই মূত্রথলির উপরে একটা চাপ দেয়, তো সেই কারণে মহিলাদের বারবার এক সময় প্রস্রাব লাগে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য, এই যে আপনি বললেন স্টমাকের উপরে চাপ পড়ে, এর জন্য কি কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা হতে পারে? প্রেগনেন্সি যে হরমোনগুলোর জন্য বললাম যে প্রেগনেন্সিতে কিছু কিছু হরমোন স্পেশাল থাকে, তো সেই হরমোনগুলোর জন্য আসলে আমাদের এই পুরো যে আমাদের খাদ্য নালী আছে না, এই খাদ্য নালী সবসময় চলাচল করছে, নড়াচড়া করছে, কিন্তু তো এই নড়াচড়ার জন্যই আমাদের খাবারটা স্টমাক থেকে শুরু করে আস্তে আস্তে আমাদের মানে বেরিয়ে যায়। তো এই হরমোনগুলোর জন্য, প্রেগনেন্সির হরমোনগুলোর জন্য এই যে গাটের যে স্বাভাবিক চলাচল, এই স্বাভাবিক চলাচল না একটু ধীর গতির হয়। অ্যাকচুয়াল কোষ্ঠকাঠিন্যর কারণ হচ্ছে এটি, যে হরমোন রিলেটেড এফেক্টের জন্য এই যে গাটে মানে যে আমাদের খাদ্যনালীর যে স্বাভাবিক চলন, সেই চলনটা একটু কমে যায়, সেই কারণেই কোষ্ঠকাঠিন্য হয়। এই সময় মায়েরা বলে পিঠে একটা টান বা পায়ে একটা টান অনুভব হচ্ছে, তো এটা কি ঠিক বা কেন হয়? এটা মাসেল ক্র্যাম্প হয়। আমাদের যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলোতে টান ধরে। সেটা সাধারণভাবে একটাই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। প্রথম কথা, এই যে ক্যালসিয়াম নিচ্ছি আমরা, এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি একটা হতে পারে। ম্যাগনেসিয়াম বলে একটা জিনিস হয়, ম্যাগনেসিয়াম বলেও সেই নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য এটা হতে পারে। তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, যদি ডিহাইড্রেশন কারোর থাকে, শরীরে জল ঠিকঠাক করে নিচ্ছে না, কোনো কারণে সে জল খাওয়ার মতন ইচ্ছা লাগছে না, বা জল সে কম খায়, এরকম কেউ থাকে, আমরা অনেকেই জল কম খাই, তো তাদের দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্র্যাম্পসগুলো বেশি হয় ডিহাইড্রেশনের জন্যই। মেন যে এই পেশির মানে একটা টান অনুভব করে, তার সাথে সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই সমস্ত যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলোর ডেফিসিয়েন্সির জন্য ক্র্যাম্পস আসে। আচ্ছা, পা ফোলা, এই সময় দেখা যায় যে মানে জননীর পাটা ফুলে যাচ্ছে, তো সেটা কেন বা সেটা কি ঠিক? পা ফোলাটা অনেক ক্ষেত্রে একটা ভালো লক্ষণও যেমন, কিন্তু এই পা ফোলাটা আবার একটা খারাপ লক্ষণের দিকেও কিন্তু আমাদেরকে চিহ্নিত করে, যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি হয় যে জরায়ু যখন বাড়ে, তখন আমাদের যে মেন রক্তনালী, সেই রক্তনালীর উপরে আমাদের এই জরায়ুটা চাপ দেয়, সেই কারণে পা সাধারণভাবে ফোলে। কিন্তু কখনো কখনো এটা একটা বিপদের সংকেত হতে পারে, যে এই পা ফুলছে মানে মায়ের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তার রক্তচাপ, ব্লাড প্রেশার বাড়তে পারে। একটা যেমন এটা নর্মাল জিনিস, পা ফোলাটা, যে না কোনো অসুবিধা নেই, স্বাভাবিকভাবে জরায়ুটা বাড়ছে, যত জরায়ু বাড়বে, যত বড় হবে, একটু পা ফুলতে পারে। সেটা কারণ কি, এই রক্তবাহী যে নালিকার উপরে এটা চাপ দিচ্ছে, এটা যেমন নর্মাল একটা হতে পারে। দ্বিতীয়টা হতে পারে, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে যে এটা কিন্তু উচ্চ রক্তচাপের প্রথম সংকেত হতে পারে। সেই জন্য কিন্তু পা ফোলা, যখনই কোনো ডাক্তারবাবুর কাছে কোনো মা চেক আপে আসছেন, মায়ের বলা উচিত যে আমার পা ফুলছে। এই সময় কি লক্ষণগুলো অবহেলা করা উচিত না মায়েদের?
সেকেন্ড ট্রাইমেস্টার যে সমস্ত লক্ষণগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই একটা, যেমন বললাম পা ফোলা, পা ফোলাকে কিন্তু কখনোই অবহেলা করা যাবে না। তার সাথে সাথে পুরো প্রেগনেন্সিতে রক্তপাত, রক্তপাত জিনিসটাকে কিন্তু একদম খুব এমার্জেন্সি হিসাবে নিতে হবে। যখনই কোনো রকমভাবে রক্ত দেখা যাবে সেটা কিন্তু বিপদের সংকেত, সেটা ফার্স্ট ট্রাইমেস্টারই হোক, সেকেন্ড ট্রাইমেস্টারই হোক, আর থার্ড ট্রাইমেস্টারই হোক। তার সাথে সাথে যদি কখনোই চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা, এই জিনিসগুলো হয়, তো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে জানাতে হবে। এর সাথে সাথে অতিরিক্ত শারীরিক দুর্বলতা, যেটা আমাদেরকে ইন্ডিকেট করতে পারে যে শরীরে রক্তের পরিমাণ কিন্তু কম আছে, সেটার ব্যাপারে খেয়াল রাখা। কারোর যদি প্রস্রাব হলুদ হয়, মানে একটা জন্ডিস, সেদিকে ইন্ডিকেট করে। তো এই সমস্ত লক্ষণগুলো যদি কোনো রকম মা প্রত্যক্ষ করে, সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এই জিনিসগুলোকে কখনো হেলাফেলা করা যাবে না। তো এই সময় শিশুর বৃদ্ধি বা বিকাশ সেটা কতটা হয় বা কেমন হয়? সেকেন্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে, ফার্স্ট ট্রাইমেস্টার যেমন বললাম অর্গানোজেনেসিস হয়, অর্গান তৈরি হয়, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে বাচ্চার গ্রোথ শুরু হয়। তো এই সময়ে বাচ্চার গ্রোথ একটা অপটিমাইজ জায়গায় যাওয়ার পরে তখন মা প্রথম কথা বাচ্চার নড়াচড়া কিন্তু বুঝতে পারে, প্রথমবার বাচ্চার নড়াচড়া বুঝতে পারে, এবং সেটা সাধারণভাবে এই 20 থেকে 22 সপ্তাহ এরকম সময় গিয়ে প্রথম কিন্তু বাচ্চার নড়াচড়া বুঝতে পারবে। তো বাচ্চার গ্রোথ এই সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার, এই দুটো সময়ই ম্যাক্সিমাম হয়। এই দুটো সময়ই ম্যাক্সিমাম হয়। এই সেকেন্ড ট্রাইমেস্টারে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। একদম শেষের প্রশ্নগুলোর মধ্যে আমি ট্রাই করব যে মানসিক সমর্থন, মায়ের এই সময় মানসিক সমর্থন কেমন প্রয়োজন বা কতটা প্রয়োজন? ফার্স্ট ট্রাইমেস্টারের মতনই মানসিক স্বাস্থ্য সবসময় খেয়াল রাখতে হবে। এই যে সেকেন্ড ট্রাইমেস্টার আসছে, বাচ্চার গ্রোথ হচ্ছে, সে থার্ড ট্রাইমেস্টারে যাবে, তো এই পুরো প্রক্রিয়াটা এবারে মা তৈরি হচ্ছে কিসের জন্য না, একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। তো এই সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য মায়ের যে মানসিক শক্তির প্রয়োজন, কারণ প্রেগনেন্সি ইভেন্টটা তো আর মানে ছোটোখাটো একটা ব্যাপার নয়। পুরো সময়টায় একটা বাচ্চাকে খালি পেটের মধ্যে ধরে রাখা সেরকম পুরো সময়টাই নয়। তাকে প্রসব বেদনা আসবে, সেই প্রসব বেদনা সহ্য করে একটা সুস্থ সন্তানের জন্ম দেওয়া, এই প্রসেসটার জন্য কিন্তু মাকে মানসিকভাবে তৈরি থাকতে হয়। কারণ এই যন্ত্রণাটা যারা একমাত্র মা হয়েছে তারাই জানে। তো এই যন্ত্রণাটা ভীষণ যন্ত্রণা একটা হয়। তো সেই সময়ে যদি মানসিকভাবে মা তৈরি না থাকে, তাহলে কিন্তু এই জিনিসটাকে সহ্য করা মায়ের পক্ষে কিন্তু ভীষণ রকম অসুবিধাজনক হয়। বাড়ির সমর্থন যদি না পায়, মানসিকভাবে মা যদি তৈরি না থাকে, তাহলে বাচ্চার কিন্তু জন্ম দিতে গিয়ে মায়ের সমস্যা হবে। মায়ের যে জিনিসগুলো দরকার একটা সুস্থ থাকার জন্য, প্রসব বেদনা সহ্য করে সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য, সেই মানসিক শক্তিটা যদি মায়ের না থাকে, তাহলে কিন্তু মায়ের জন্য প্রসব যন্ত্রণা খুব বেদনাদায়ক হয়ে যাবে। আর এতে আপনি মনেই করেন যে পরিবারের সমর্থনটা পরিবারের সমর্থন ভীষণ জরুরি। এবং আরো একটা জিনিস আমি বলতে চাই, এখনকার দিনে যেহেতু মোবাইল আমাদের কাছে খুব সহজে চলে এসছে, তো আমরা পারিবারিক সমর্থন থাকুক বা না থাকুক, সেরকম একটা জায়গায় অনেকের হয়তো পারিবারিক সমর্থন আছেও, কিন্তু তাছাড়াও মা কি করছে, মোবাইল হাতের সামনে থাকার জন্য অনেক কিছু জিনিস যেগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য সঠিক নয়, সেরকম কিন্তু আমরা মোবাইল থেকে কনজিউম করি। আমরা সবাই জানি সেটা, ঠিক আছে। ধরুন আমরা এই সময় কি চাইছি, যে একটু শান্ত হয়ে থাকতে চাইছি, মায়ের মানসিক শান্তি, কিন্তু মায়ের মানসিক
যে শক্তিকে বাড়ায়, মানসিক শক্তিকে বাড়াবে, শান্তির শক্তিকে বাড়াবে। তো যদি একটা এমনি জিনিস আমি মোবাইলে সারাক্ষণ দেখছি যেখানে ভায়োলেন্স দেখাচ্ছে, মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হয়। তো এই মানসিক শান্তি যখনই বিঘ্নিত হবে তাহলে কি হবে, মানসিক শক্তি কমবে, এর প্রভাব কিন্তু মায়ের বাচ্চার উপরে পড়বে। মায়ের মানসিক স্বাস্থ্য মানে কি হবে, ঘুম কমে যাবে, ঘুম কমে যাবে। তো এই ঘুম যখনই কমে যাবে তখন কিন্তু শরীর খারাপ করবে। তো এই জিনিসগুলো কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত। সেই জন্য বলতে চাই যে মানে মোবাইল যদি বা দেখা হয় তাহলে কিন্তু যেন সঠিক জিনিস দেখা হয়। তো আপনি কি মনে করেন মোবাইলের থেকে বই পড়াটা কি অনেকটাই বেশি ভালো? যদি বই সঠিক কন্টেন্ট থাকে, তার মধ্যে ভালো গল্প থাকলো, যা মানুষকে আনন্দ, হ্যাঁ যা আনন্দ দেয়, মায়ের মানসিক আনন্দ কিন্তু ভীষণ দরকার। এই আনন্দ মানে বাচ্চাকেও কিন্তু আনন্দে রাখে। সে হয়তো এখনো জন্মায়নি কিন্তু গর্ভাবস্থায় বাচ্চা কিন্তু মায়ের আনন্দকে ফিল করে। তো বন্ধুরা, আমরা কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে অনেক কিছুই জানলাম আমাদের এই সেকেন্ড ট্রাইমেস্টারে মায়ের যত্ন নিয়ে। আর মোবাইলটা অবশ্যই ভালো অনেক কিছুর ক্ষেত্রে, কিন্তু আমরা কিভাবে ইউজ করব সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ডাক্তারবাবুও বললেন। এবং বই পড়াও এমনই বই পড়ুন যা আপনাকে আনন্দ দেয়, আপনার শিশুকে আনন্দ দেয়। তো ডাক্তারবাবু, আপনার এই অমূল্য সময় যে আপনি আমাদের জন্য দিলেন, আমাদের সুন্দরবনবাসীর জন্য দিলেন, তার জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আজকে তবে আমাদের এই দ্বিতীয় ট্রাইমেস্টারের আলোচনা এখানেই আমরা শেষ করছি, কিন্তু এখনো রয়েছে এই জননী সুরক্ষা কথা শীর্ষক অনুষ্ঠানের তৃতীয় ট্রাইমেস্টারের আলোচনা। অবশ্যই শুনুন আর সবসময় সঙ্গে রাখুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার। নমস্কার।